সংসারক্লিষ্ট সাধারণ মানুষ যখন সৎভাবে নানান প্রচেষ্টা সত্ত্বেও জীবনে সফলতার আস্বাদ পায় না, তখন স্বাভাবিকভাবেই তারা কিছুটা দৈবের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তখন নিজের বাসনা পূরণের জন্য বিভিন্ন ঠাকুরের থানে মানত করতে শুরু করে। এইভাবে ঠাকুরের ইচ্ছায় একদিন তাদের বাসনা পূর্ণও হয়ে যায়। তখন তারা সেই ঠাকুরের মন্দিরে গিয়ে বিশেষ উপাচারে পুজো দিয়ে নিজের কৃতজ্ঞতা জানিয়ে আসেন। আজ আমার মন্দির পরিক্রমায় 550 বছরেরও বেশি প্রাচীন একটি জাগ্রত কালী মন্দির আপনাদের নিয়ে যাব। মন্দিরটি উত্তর 24 পরগনা জেলার গাড়াপোতায় মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দিরে কিভাবে যাবেন, পুজো দেওয়ার সময় ও নিয়ম কীরকম, দুপুরে ভোগ প্রসাদের কুপন মূল্য কত ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো শুরু করছি আজকের পর্ব। এই মন্দির খোলা হয় ভোর 5টার সময়। মাঙ্গলিক অনুষ্ঠানের পর সাধারণ ভক্তদের জন্য পুজো শুরু হয় সকাল 9টায়। 9টা থেকে 12টা পর্যন্ত সাধারণ ভক্তরা পুজো দেওয়ার সুযোগ পাবেন এবং তারপর 12:30টায় রাজভোগ সহকারে দুপুরের ভোগারতি হয়। ভোগারতি শেষ হতে মোটামুটি 40-45 মিনিট সময় লাগে। ভোগারতি হওয়ার পরে বেলা 1টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়। এই 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মা বিশ্রামে থাকেন। তারপর বিকেল 4টের সময় আবার যখন মন্দির খোলা হয় তখন ভক্তরা আবার পুজো দেওয়ার সুযোগ পান। মন্দির খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে ঠাকুর মশাই সবসময় উপস্থিত থাকেন, কাজে মন্দির যতক্ষণ খোলা থাকবে ভক্তরা পুজো দেওয়ার সুযোগ পাবেন। এই মন্দিরে পুজো দেওয়ার যে ডালা, সামনে বড় রাস্তার উপরে দোকান রয়েছে, সেখান থেকে ডালা সংগ্রহ করে সহজে পুজো দিতে পারেন। আর একটা জিনিস, এখানে অন্য অন্য মন্দিরে যেরকম ঠেলাঠেলি গুতোগুতি একটা ভিড় থাকে, এখানে তা নেই। 5 জন আসুক, 15 জন আসুক, 50 জন আসুক, ধীরে সুস্থে একদম সুষ্ঠুভাবে সবাই যাতে পুজো দিতে পারে, কর্তৃপক্ষের কিন্তু সেই দিকে নজর রয়েছে। মায়ের মন্দিরের চারপাশে যে পরিক্রমা করার যে পথ, রাস্তাটা, প্রত্যেকটি দরজার খিলানের উপরে, কাচের উপরে বিভিন্ন দেবদেবীর সুন্দর নকশা করা রয়েছে। মা কালী, বাবা ভোলানাথ, মা মনসা, আর এই যে দেয়ালের গায়ে তুলঙ্গ স্বামী, তারপরে বামা খেপা এবং অন্যান্য অনেক মনীষীদের মূর্তি নির্মাণ করা আছে দেয়ালের গায়ে। রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের দেয়ালে যে নকশাগুলি করা আছে, কারুকার্যগুলি, সেগুলি সত্যিই দেখার মতো। মায়ের মন্দিরের গর্ভগৃহের পেছনের দেয়ালে রয়েছে বাবা লোকনাথের একটি দণ্ডায়মান মূর্তি। আর এই মন্দিরের দেয়ালে যে কয়টি মূর্তি তৈরি করা আছে, প্রত্যেকটির কিন্তু একদম নিখুঁত চেহারা। এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এবং সঙ্গত দেওয়ার জন্য রয়েছে খোল, হারমোনিয়াম ইত্যাদি। এই মন্দিরের গঠনশৈলী দেখতে একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেমন 9টি রত্ন বিশিষ্ট মন্দির, এটিও 9টি রত্ন বিশিষ্ট মন্দির। প্রথম স্তবকে রয়েছে 4টি, দ্বিতীয় স্তবকে 4টি এবং একদম শীর্ষ স্তবকে রয়েছে একটু বড় আকারের একটি রত্ন। মোট 9টি রত্ন বিশিষ্ট এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। ভক্তরা যখন কোনো নতুন যানবাহন কেনেন, 2 চাকা বা 4 চাকার, প্রথমে এসে মায়ের এখানে পুজো দিয়ে যান, যাতে মায়ের আশীর্বাদ তাদের সঙ্গে থাকে। বাইরের দেয়ালে খিলান বিশিষ্ট প্রত্যেকটি দরজার উপরের অংশে রয়েছে কাচের উপরে বিভিন্ন দেবদেবীর নকশা। আর গর্ভগৃহের প্রবেশের বাঁ দিকে রয়েছে ঠাকুর রামকৃষ্ণের একটি মূর্তি এবং ডান পাশে রয়েছে মা শারদার একটি মূর্তি। গর্ভগৃহের সিংহাসনটি 2টি অংশে ভাগ করা। উপরের অংশে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ এবং নিচে মা সিদ্ধেশ্বরী বিগ্রহ। এই প্রত্যেকটি বিগ্রহ কিন্তু অষ্টধাতু নির্মিত এবং পরে অঙ্গরাগ করা।
এমন অনেক মায়ের মন্দির রয়েছে যেখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয়, কিন্তু এই গারাপোতা মন্দিরে কিন্তু আমিষ ভোগ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মন্দির চত্বরেও আমিষ নিষিদ্ধ। মাকে যা দেওয়া হয় সেটা সম্পূর্ণ নিরামিষ ভোগ। মায়ের মূর্তির একদম সামনে রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন। মন্দির কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই মন্দিরে যে আসনটি রয়েছে, পুরনো যে আসনটি রয়েছে, সেটির বয়স মোটামুটি 537-38 বছর। এই যে সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, এটি সেই পুরনো পঞ্চমুণ্ডির আসন, একদম মায়ের বিগ্রহের সামনে। উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং নিচে মা সিদ্ধেশ্বরী। এই সমস্ত মূর্তিগুলি কিন্তু অষ্টধাতুর নির্মিত। আর মায়ের পদতলে রয়েছেন ভোলানাথ। সেই ভোলানাথের মূর্তিটি কিন্তু প্রস্তর নির্মিত। এবার এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু বলে দিই। এই মন্দিরের ইতিহাস বলতে গেলে 537 বছরের পুরনো এই মন্দির। 12 ভূঁইয়ার অন্যতম যশোরের রাজরাজেশ্বর প্রতাপাদিত্যের হাতে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং মায়ের মূর্তিও তার হাত দিয়ে স্থাপিত হয়। কথিত আছে রাজা প্রতাপাদিত্য একদিন এই সামনের নদীপথে নৌকা করে কলকাতা অভিমুখে যাচ্ছিলেন এবং হঠাৎই তার নৌকা ডুবি হয়। সব কিছু হারিয়ে তিনি যখন বিলাপ করছিলেন, তখন মা তাকে দেখা দিয়ে বললেন, আমি মা সিদ্ধেশ্বরী রূপে এখানে বিরাজ করছি, শিলারূপে তুই আমাকে ত্রিমোহনায় প্রতিষ্ঠিত কর। ত্রিমোহনায় আমাকে প্রতিষ্ঠিত করলে তোর হিত সম্পদ ফিরে পাবি। 3টি মৌজার সংযোগ স্থল হচ্ছে এই মন্দির এলাকাটি। যেহেতু 3টি মৌজার সংযোগ স্থল, সেহেতু রাজা এখানেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করলেন, মাকে প্রতিষ্ঠা করলেন এবং তার সম্পদ ফিরে পেলেন। তারপর থেকে মন্দিরটি অব্যবহৃত অবস্থাতেই পড়ে থাকতো, কোনোরকম ধূপধুনা দেওয়া হতো। তারপর আনুমানিক এখন থেকে 70 বছর আগে বিনয় ব্রহ্মচারী নামে এক সাধক বাংলাদেশ থেকে এখানে এসে নতুন করে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার পূজা অর্চনা শুরু করে এবং আস্তে আস্তে ভক্ত সমাগম শুরু হয়। প্রথমে 11 জনের একটি মন্দির কমিটি তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে 2010 সাল নাগাদ বর্তমান যে মন্দিরটি রয়েছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এই মন্দিরটি মোটামুটি নির্মাণ কার্য শেষ হতে 11 বছর মতো লাগে এবং এই মন্দিরটি 2022 সালে 2রা ফেব্রুয়ারি পুনরায় দ্বারোদ্ঘাটন করা হয় এবং নতুনভাবে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে পৌষ মাসে। পৌষ মাসের 18 তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত এই 12 দিন ব্যাপী এখানে বিশেষ অনুষ্ঠান হয়। তখন পাঠ, কীর্তন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান চলে এবং শেষের দিন অর্থাৎ সংক্রান্তির দিন এখানে প্রসাদ বিতরণ করা হয়। অন্তত 20,000 ভক্তের সমাগম ঘটে এবং তারা প্রসাদ পান। সেই সাথে রথযাত্রা, জন্মাষ্টমী, শিব চতুর্দশী ইত্যাদি অনুষ্ঠানও এখানে পালিত হয়। যেহেতু এই মন্দির চত্বরে আরেকটি মন্দির রয়েছে, সেখানে রয়েছে শিবলিঙ্গ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মা মনসা ইত্যাদি বিগ্রহ, সেই হেতু এখানে অন্যান্য অনুষ্ঠানগুলি হয়। সেই মন্দিরটি এখনই আমরা আপনাদের দর্শন করাবো। মায়ের মন্দিরের দেয়ালে রয়েছে সুন্দর নকশা করা কাজ এবং সেই সাথে অন্যান্য মূর্তির সাথে রয়েছে সাধক রামপ্রসাদের একটি মূর্তি এবং সাধক রামপ্রসাদের মূর্তির ঠিক পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের আরেকটি মূর্তি। আর যে সমস্ত ভক্তরা মন্দিরের মায়ের সামনে বসার সুযোগ পাননি, তারা কিন্তু বাইরের এই বাঁ পাশের দরজার সামনে কিন্তু বসে অঞ্জলি দিচ্ছেন। মায়ের বড় মন্দির থেকে শিব মন্দিরে যাওয়ার রাস্তার মাঝখানে পড়বে একটি রন্ধনশালা। এখানে সাধারণত ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত করা হয় এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা এখান থেকেই হয়। ভোগ প্রস্তুতের দায়িত্বে রয়েছেন 2 জন বৈষ্ণব সেবক। আগেই বলেছে এই মন্দিরে কোনো আমিষ বস্তু মাকে নিবেদন করা হয় না। যেহেতু এই মন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, রাধা, কৃষ্ণ, শিবলিঙ্গ ইত্যাদি রয়েছে, সেহেতু আমিষ পুরোপুরি বর্জনীয়। এবার আমরা নতুন অন্য মন্দিরটির দিকে যাব, দেখব সেখানে কি রয়েছে। প্রবেশপথের ডান হাতে রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ, দারুণ কারুকার্য খচিত। তুলসী মঞ্চটিকে ডান হাতে রেখে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব।
বেশ কয়েকটি ধাপ দেওয়া সিঁড়ি, সামনে একটি ভোলা মহেশ্বরের মূর্তি দেখতে পাচ্ছি। নিচে প্রবেশ পথের মাথার উপরে রয়েছে বড় আকারের একটি ঘণ্টা। মন্দিরে ওঠার বাঁ পাশে একটি প্রস্তর ফলকে লেখা রয়েছে বাবা সিদ্ধেশ্বর, প্রভু জগন্নাথ ও রাধা গোবিন্দ মন্দির, আর নির্মাণ কল্পে যারা সহায়তা করেছিলেন তাদের নাম দেয়া আছে। এই যে বাবা ভোলানাথ বসে আছে গঙ্গার মাথায়, সামনে শঙ্খ হাতে ভগীরথ। মন্দিরের প্রথম কক্ষে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটি বিগ্রহ এবং তার পাশে পঞ্চতত্ত্ব, শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর এবং শ্রীনিবাস। আর রাধা গোবিন্দের বিগ্রহের সামনে রয়েছে ছোট বড় নানান আকৃতির বেশ কয়েকটি গোপাল ঠাকুরের মূর্তি, সেই সঙ্গে গিরি গোবর্ধন এবং নারায়ণ শিলা রয়েছে। একদম ডান পাশে রয়েছে সরগোস্বামীর একটি চিত্রপট এবং তারও ডান পাশে রয়েছে একটি তুলসী বৃক্ষ। বেশ কয়েকটি গোপাল মূর্তি রয়েছে বিভিন্ন রঙের, বিভিন্ন আকৃতির। রাধা গোবিন্দের মূর্তির ঠিক পাশের কক্ষে রয়েছে বড় একটি শিবলিঙ্গ এবং সর্বরূপী মা মনসার একটি মূর্তি। শিব মন্দিরের মুখোমুখি রয়েছে নন্দী মহারাজের একটি দৃষ্টিনন্দন মূর্তি এবং মূর্তির আকারও বেশ বড়। এবং একদম শেষের কক্ষে রয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি বিগ্রহ। এই সমস্ত বিগ্রহগুলি দেখার পরে এবার যে চমকটি অপেক্ষা করছে সেটি এবার দেখাবো। এই মন্দিরের সামনে দৃশ্যটি শুধু একবার দেখুন। একটি অনেক বড় সড়ো আকারের বিল, মনে হচ্ছে যেন একটি বড় নদী, হয়তো পুরনো দিন এখানে একটি নদী ছিল। আর এই মন্দিরটি আর নদীর সংস্রবটি দেখুন, একদম মন্দিরের ধারের থেকে শুরু হলো সেই বিলটি। দেখলে মনে হচ্ছে অনেক বড় আকারের একটি নদী। যারা একটু উন্মুক্ত নির্জন পরিবেশ ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই জায়গাটি অতি মনোহর। এই মন্দিরের ঠিক পাশে বিলে নামার যে সিঁড়ি, তার পাশে রয়েছে সর্বসাধারণের জন্য টয়লেট ব্যবস্থা। এই রাধা গোবিন্দ শিব মন্দির থেকে বেরিয়ে যেতে যেতে আপনাদের বলে দিই এই মন্দিরে কিভাবে প্রসাদ পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে ফোন করবেন, আপনারা কজন আসছেন সেটা পরিষ্কার করে বলে দেবেন। আর এখানে প্রসাদের কুপন মূল্য হচ্ছে 100 টাকা। আর যদি পার্সেল করে বাড়িতে নিয়ে যান প্রসাদ, তাহলে তার জন্য আপনাকে দিতে হবে 120 টাকা। কিন্তু মনে করে অবশ্যই একদিন আগে ফোন করে বলবেন আপনারা কজন আসছেন। সামনের নির্মীয়মান যাত্রী নিবাসটি আশা করছি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আর এটি চালু হয়ে গেলে ভক্ত সাধারণের খুবই সুবিধা হয়, বিশেষ করে যারা দূর থেকে আসবেন। প্রতি শনি এবং মঙ্গলবার এই মন্দির ভক্ত সমাগম একটু বেশি হয়। আর এই বনগা গাড়াপোতা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কীভাবে আসবেন সেটা বলে দিই। যে কোনো ট্রেনে বনগা স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝখান দিয়ে বাইরে বেরিয়ে আসবেন, দেখবেন সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে। সেখান থেকে আপনি অটো বা টোটো নিয়ে নেবেন। এই অটো বা টোটোগুলি মতিগঞ্জ বলে একটি স্টপেজ রয়েছে, সেখানে নিয়ে আসবে। ঘড়ি মোড় বলে একটি মোড় আছে, বড় চারদিকে রাস্তা, এই ঘড়ি মোড় পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেবে এবং সেখান থেকে আপনাকে নতুন করে আবার একটি অটো বা বাস নেবেন। এই রাস্তাটি কিন্তু অনেক দূর, কাজে টোটো নেবেন না, 10-11 কিলোমিটার দূর। অটো অথবা বাসে করে আসবেন। অটোতে আসলে 20 টাকা নেবে আর বাসে আসলে 18 টাকা নেবে। একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর কৃষ্ণনগর অথবা চাকদহ থেকে বাসে করেও এই বনগায় আসা যায়, কোনো অসুবিধা নেই। মন্দিরটি এখন মোটামুটি বেশ পরিচিত, কাজেই যে কোনোভাবে আসা যেতে পারে।
ভিডিওটি এবার শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আপনার এলাকায় যদি এরকম মঠ বা মন্দির থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে আমি সেগুলো পরবর্তীতে কভার করে আমার দর্শকদের দেখাতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।